হলো ইতিহাস। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একেবারে সকালেই যেটা হলো, আর সন্ধেতে একেবারে অকাল দিওয়ালি। সরজু নদীর তীরে একে একে প্রদীপ জ্বলে উঠেছে, লক্ষ লক্ষ প্রদীপ জ্বলছে সরজু নদীর তীরে। অর্থাৎ এই নদীর তীরে এখন অকাল দিওয়ালি। দেখছেন কি অসাধারণ লাগছে সরজু নদীর তীর। এই মুহূর্তে সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, কিরকম অভিজ্ঞতা, কি দেখতে পাচ্ছ? যোগী আদিত্যনাথ প্রদীপ জ্বালালেন এবং অযোধ্যার ঘরে ঘরে কি প্রদীপ জ্বলছে এই মুহূর্তে? দেখো, সরজু নদীর যে কয়েকটা ঘাট আছে প্রত্যেকটি ঘাটেই কিন্তু এখন প্রদীপ জ্বলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবেদন জানিয়েছিলেন যে সন্ধ্যাবেলায় প্রত্যেক বাড়িতে বাড়িতে ঘাটে ঘাটে যাতে প্রদীপ জ্বলে। আর আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সরজু নদীর পাড় থেকে যে ছবি তোমায় দেখাচ্ছি বা আমাদের দর্শকদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ গোটা সরজু নদীর পাড় এই মুহূর্তে সেজে উঠেছে। হাজারে হাজারে প্রদীপ জ্বালানো হয়েছে গোটা সরজু নদীর পাড় জুড়ে। যেদিকে তোমার চোখ যাবে সেই দিকেই দেখতে পাবে প্রদীপ জ্বলছে। যারা গত কয়েকদিন আগে থেকে এসে পৌঁছেছেন অযোধ্যা, বিভিন্ন আমজনতা থেকে শুরু করে সাধু সন্ন্যাসীরা, সবাই প্রদীপ জ্বালাতে ব্যস্ত। এবং এমনই অবস্থা তুমি দেখতেই পাচ্ছ যে সরজু নদীর পাড় দিয়ে যেদিকে চোখ যাবে সেদিকেই কিন্তু সাধারণ মানুষ, সাধু সন্ন্যাসী সবাই প্রদীপ জ্বালাচ্ছেন। প্রদীপ এখান থেকে যারা নগর নিগমের যারা কর্মচারী রয়েছেন তারা দিচ্ছেন, সাধারণ মানুষ এই প্রদীপগুলিকে জ্বালাচ্ছে। তবে প্রদীপ একটি নির্দিষ্ট নকশা বরাবর, অর্থাৎ কোথাও কোথাও জয় শ্রীরাম লেখা হয়েছে প্রদীপ দিয়ে, কোথাও কোথাও ওং চিহ্ন, আবার কোথাও কোথাও তিলক চিহ্ন, অর্থাৎ বিভিন্ন রকম চিহ্ন করা হয়েছে এই প্রদীপ দিয়ে। আর গোটাই তুমি দেখছো সরজু নদীর পাড়টাও দেখতে পাচ্ছ বিভিন্ন রকম আলোয় সাজিয়ে তোলা হচ্ছে। গত কয়েকদিন ধরে এখানে লেজার শো চলছে, অর্থাৎ বিভিন্ন আলোর সাজে সাজিয়ে তোলা হয়েছে। আজকেও কিন্তু দেখতে পাচ্ছ বিভিন্ন রকম ভাবে আলোর সাজে সাজিয়ে তোলা হয়েছে গোটা সরজু নদীর পার্কে। অর্থাৎ সরজু নদীর যে কয়েকটা ঘাট রয়েছে প্রত্যেকটি ঘাটেই এইভাবেই প্রদীপের আলোয় সাজিয়ে তোলা হয়েছে। পাশাপাশি যে জায়গাটাকে আমি দেখাচ্ছি এই মুহূর্তে, সেই জায়গাটাও কিন্তু আলোয়, বিভিন্ন রকম আলোয় সাজিয়ে তোলা হয়েছে। অর্থাৎ রামলালার প্রাণ প্রতিষ্ঠা পরপরই গোটা সরজু নদীর পাড় সেজে উঠেছে বিভিন্ন রকম আলোয়, আর প্রদীপেও কিন্তু সেজে উঠেছে। একদিকে যেমন সরজু নদী, আরো দেখাবো আপনাদেরকে, তবে হাওড়া বিরোধী দলনেতা তিনিও সেখানে প্রদীপ জ্বালিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবেদন করেছিলেন গোটা দেশের মানুষের কাছে, আজকে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরে বিভিন্ন বাড়িতে প্রদীপ জ্বালানো। আপনারা দেখছেন হাওড়া রামকৃষ্ণপুর ঘাটে গঙ্গা আরতি, প্রদীপ জ্বালিয়ে গঙ্গা আরতি শুভেন্দু অধিকারীর। আর অন্যদিকে দক্ষিণ দিনাজপুরে 1 লক্ষ প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যারতি বালুরঘাটের আত্রেই নদী সদর ঘাটে সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি, তাঁরই নেতৃত্বে আত্রেই নদীর পাড়ের এই অনুষ্ঠানে হাজার হাজার মানুষের ঢল। একদিকে হাওড়ার গঙ্গার ঘাট, আরেকদিকে আত্রেই নদীর ধারেও আরতি সুকান্ত মজুমদারের, একদিকে বিরোধী দলনেতার, আরেকদিকে বিজেপি রাজ্য সভাপতির, আর সরজুর তীর তো আছেই। সব জায়গায় এখন অকাল দিওয়ালি। অযোধ্যায় যেমন অকাল দিওয়ালি দীপাবলি, তেমনি গঙ্গার পাশে গঙ্গার ঘাটে শুভেন্দু অধিকারী, অন্যদিকে সুকান্ত মজুমদার প্রদীপ জ্বালিয়ে অকাল দীপাবলি পালন করছেন। এ তো সন্ধ্যের প্রদীপ প্রজ্বলন, কিন্তু তার আগে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। সকালেই একদম ঘড়ি ধরে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, এবং বক্তব্য শুধু নরেন্দ্র মোদী, মোদীময় অযোধ্যা। কেউ কেউ বলছেন বৃত্ত সম্পূর্ণ হলো। রাম মন্দির আন্দোলনের জন্মলগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল যাকে, তার হাত দিয়ে প্রাণ প্রতিষ্ঠা হলো রামলালা। सियावर रामचंद्र की जय, सियावर रामचंद्र की जय। 22 জানুয়ারি 2024, দিনটা অযোধ্যার, দিনটা রামের, দিনটা নরেন্দ্র মোদীরও।
হলুদ গেরুয়া ফুলে সাজানো রাম মন্দির, সাদা ধুতি, সোনালী পাঞ্জাবি ও কোটে প্রধানমন্ত্রী। ঘড়িতে 12টা বেজে 5। লং শটে মন্দিরের দিকে এগোচ্ছেন তিনি, ক্যামেরা ফলো করছে। ধীরে ধীরে প্রবেশ করলেন গর্ভগৃহে। তারপর পুজো। 84 সেকেন্ডের পুজোয় প্রাণ প্রতিষ্ঠা। সব সেরে মন্দির থেকে বেরোলেন তিনি। হাজারো ক্যামেরা ঝলকানি মন্দিরকে ঘিরে, হাজারো ক্যামেরার নজর প্রধানমন্ত্রীর দিকে। हमारे राम आ गए हैं। सदियों की प्रतीक्षा के बाद हमारे राम आ गए हैं। सदियों का अभूतपूर्व धैर्य, अनगिनत बलिदान, त्याग और तपस्या के बाद हमारे प्रभु राम आ गए हैं। বিজয়ের ঘোষণা করলেন, বিনয়ের বার্তাও দিলেন প্রধানমন্ত্রী। हमारे लिए ये अवसर सिर्फ विजय का नहीं, विनय का भी है। লাইমলাইটে মোদি, ভাষণের কেন্দ্রেও মোদি। आज हमने सुना कि इस प्राण प्रतिष्ठा महोत्सव में प्रधानमंत्री जी ने कठोर व्रत रखा। वो तपस्वी है ही। प्रधानमंत्री जी ने तप किया, अब हमको भी तप करना है। आपको केवल 3 दिन का उपवास करना है। आपने 11 दिन का संपूर्ण उपोषण किया। हमने केवल कहा था 3 दिनों तक आपको भूमि शयन करना चाहिए। 11 दिनों से आप भूमि शयन कर रहे हैं। इस कड़कड़ाती ठंड में इस प्रकार का शयन करना। एक राजा याद आता है जिसमें यह सब कुछ था, और उस राजा का नाम छत्रपति शिवाजी महाराज। উৎসবের আলোয় উজ্জ্বল হলো কিছু চেনা মুখ, কিছু চেনা মুখ রয়ে গেল আড়ালে। 1990 সালে সোমনাথ থেকে অযোধ্যা রথযাত্রা করেছিলেন লালকৃষ্ণ আদবানি। 2024-এ রামলালার প্রাণ প্রতিষ্ঠায় উল্লেখ নেই তার, না ব্যানারে না ভাষণে। আদবানির স্লোগান উঠে এলো যোগী আদিত্যনাথের ভাষণে। आज आत्मा प्रफुल्लित है इस बात से कि मंदिर वही बना है जहां बनाने का संकल्प लिया था। আজকের অযোধ্যায় নেই রাম জন্মভূমি আন্দোলনের আরেক শরিক রাজনাথ সিংহ। তিনি পুজো দিলেন দিল্লির দরিয়াগঞ্জের মন্দিরে। রামময় অযোধ্যার আকাশে ধ্রুব তারার নাম নরেন্দ্র মোদী। নিউজ 18 বাংলা। বয়সী, মাত্র 3 বছর বয়সী ভ্রাজিষ্ণু ভট্টাচার্য, তাকে তুলে ধরবো নিউজ 18 বাংলায় আপনাদের সামনে। অবাক করা ক্ষমতা, মাত্র 3 বছর বয়সে গীতার একগুচ্ছ শ্লোক তার মুখস্থ, শুনেই মুখস্থ করে ফেলেছে ভ্রাজিষ্ণু। ইচ্ছে ছিল অযোধ্যায় রাম মন্দিরে গিয়ে গীতা পাঠ করার, কিন্তু তা হয়নি। তাই ব্যান্ডেলের বাসিন্দা এই ভ্রাজিষ্ণু বাড়িতে বসেই গীতা পাঠ সারে। গুজরাট কৃষ্ণ রে কৃষ্ণ 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 রে হরে হরে রাম হরে রাম 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 হরে হরে ধর্মকেতে কুলুকেতে থববেতা কুলুথব ওই জায়গায় দাঁড়িয়ে যাচ্ছ তুমি তো। বিষ্ণু পাণ্ডবান কঙ্গুদং গুডলনস্থতা যেহেতু আমরা কৃষ্ণের ভক্ত, তার জন্য প্রতিনিয়ত প্রত্যেক সময় আমাদের বাড়িতে গীতাপাঠ হয়। তো ভ্রাজিষ্ণু প্রত্যেক দিনের গীতাপাঠ শুনে শুনে মুখস্থ করে এই গীতাপাঠটা নিজের মধ্যে আত্মস্থ করে নিয়েছে। উত্তর 24 পরগনার খবর, বিজেপি নেতা গ্রেফতার। আর সেই বিজেপি নেতাকে দ্রুত জামিন দিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে আরেক বিজেপি নেতার বিরুদ্ধে মোটা টাকা আদায়ের অভিযোগ, যদিও ওই বিজেপি নেতা অস্বীকার করেছেন অভিযোগ। উত্তর 24 পরগনার বারাসাত, এখানকার বিজেপি নেতা প্রীতম রায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গত 7ই ডিসেম্বর তাকে গ্রেফতার করে পুলিশ। প্রথমে পুলিশ হেফাজত, পরে জেল হেফাজত হয়। বিজেপি নেতা প্রীতম রায়ের পরিচিত অনুপ দাস। অনুপ বারাসাত আদালতের ল ক্লার্ক, বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার কনভেনারও। প্রীতম গ্রেফতার হওয়ার পর তার পরিবার অনুপের সঙ্গে যোগাযোগ করে। কিভাবে জামিন পাওয়া যায় তা নিয়ে কথা হয়।
অভিযোগ, দ্রুত জামিনের আশ্বাস দিয়ে প্রীতমের পরিবারের থেকে 42,000 টাকা নেন অনুপ। টাকা গিয়েছে, কিন্তু প্রীতম জামিন পাননি। এতে ক্ষুব্ধ তার পরিবার। বিজেপির রাজ্য দপ্তর এবং বিজেপির বারাসাত সাংগঠনিক জেলা সভাপতির কাছে তারা নালিশ জানিয়েছে। সোনাদানাগুলো দিয়ে 42,000 টাকা নিয়ে এসে অনুপ দাদার হাতে দিলাম। উকিলের নাম বলে না, কোনো কাগজ দেয় না। আমরা সেই আমাদের ভয় দেখাচ্ছে, তাহলে তোমার ছেলেরা কিন্তু ছাড়াতে পারবো না, বাঁচাতে পারবো না, বিশ্বাসঘাতক করলো। আমাদের তো কাজ করতেই হবে, অ্যাডভোকেটের ফিস আছে, সেই কারণে আমাদের তো পয়সা লাগবেই, টাকা লাগবেই, এটা স্বাভাবিক আছে। যে সমস্ত অভিযোগ করা হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন এবং চক্রান্ত করছে। একটা মক্কেলের সঙ্গে তার কি লেনদেন হয়েছে সেটা তার টোটালি প্রফেশনাল বিষয়, তবে অভিযোগ যখন এসছে দল নিশ্চয়ই বিষয়টা নিয়ে ভাববে। উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। আর এবার নদিয়ার খবর। নদিয়া উত্তরের এক যুব তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কালীঘাট মন্দিরে পুজো দিলেন। কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার পর তিনি বেরোলেন মিছিলে হাঁটলেন এবং বিভিন্ন জায়গায় গুরুদুয়ারা, মসজিদ, চার্চ এই সমস্ত জায়গায় তিনি গেলেন এবং সম্প্রীতি সংহতির বার্তা দিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন আজকের এই সম্প্রীতি মিছিলে। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পুজো দিয়ে তারপরে মিছিল শুরু করলেন। মিছিল শেষ হলো পার্ক সার্কাস ময়দানে, সেখানেও সম্প্রীতি এবং সংহতির বার্তা দিলেন, আর অবশ্যই বিজেপিকে আক্রমণ নাম না করে। নির্বাচনের সময় ধর্মে ধর্মে সুড়সুড়ি দেয়। বিজেপি যেমন হিন্দু ভোট ভাগ করার চেষ্টা করে, আবার কিছু দালাল নেতাও তৈরি করেছে মুসলিমদের মধ্যে। তারাও গিয়ে যাতে মুসলিম ভোট ভাগাভাগি হয় তার জন্য টাকা নেয় এবং ভাগ করবার চেষ্টা করে। আমি এটা করি না। ধর্ম থাকবে ধর্মস্থানে, কর্ম থাকবে কর্মস্থানে। ভোটের রাজনীতি। এবারে অন্যান্য কিছু খবর। আমার বাংলা ব্রেকলেস, আমার বাংলায় সুবল মান্না শিশির অধিকারীকে প্রণাম করেছিলেন। শুধু তাই নয়, সম্বোধন করে পূজ্যপাদ গুরুদেব বলেছিলেন, আর তাতেই বিপাকে পড়েছিলেন। তারপর থেকে রাজ্য নেতৃত্বের রোষানলে জেলা নেতৃত্ব শোকজ করে। তিনি অবশ্য কোনো ধার ধারেননি। আজকে একেবারে অনাস্থা এনে সুবল মান্না, যিনি কাঁথি পুরসভার চেয়ারম্যান, তাকে সরাসরি সরিয়ে দেওয়া হলো অনাস্থা প্রস্তাবে। যদিও সুবল মান্না হাইকোর্টে গিয়েছেন। ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের কাঁথির একটি স্কুলের অনুষ্ঠান। সেখানেই শিশির অধিকারীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন কাঁথি পুরসভার তৃণমূল চেয়ারম্যান সুবল মান্না। এখানেই শেষ নয়, প্রণামের পরে গুরু বলে সম্বোধন। প্রথমে আমার পূজ্যপাত বাবা মা জন্ম দিয়েছিলেন, পথ চলা আজ যে এই জায়গায় পৌঁছেছি, পূজ্যপাত গুরুদেব এখানে আছেন, তাকে আমার প্রণাম। মাননীয় শিশির অধিকারী মহাশয়কে। এতেই বিপাকে পড়েন সুবল মান্না। প্রথমে তাকে শোকজ করে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল, এবার তাকে কাঁথি পুরসভার চেয়ারম্যান পদ থেকে সরিয়েই দেওয়া হলো। আমাদের বর্তমান যিনি কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল কুমার মান্না আছেন, তার বিরুদ্ধে আমরা অনাস্থা এনেছিলাম। সেই নিয়ম অনুযায়ী আজকের মিটিং কন্ডাক্ট হলো এবং মিটিংয়ে আমরা সকলে যারা উপস্থিত ছিলাম কাউন্সিলররা প্রত্যেকে এই এজেন্ডার উপর সহমত পোষণ করেছেন এবং আমরা বর্তমান পৌরসভার যিনি পৌরপ্রধান তাকে আমরা অপসারণ করেছি। 2 জানুয়ারি সুবল মান্নার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন কাঁথি পুরসভার 16 জন তৃণমূল কাউন্সিলর। এ নিয়ে সোমবার বৈঠক হয়। সেখানে 16 জন কাউন্সিলরই সুবল মান্নার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেন। এরপরেই চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয় সুবল মান্নাকে। এই অনাস্থাকে চ্যালেঞ্জ জানিয়ে গত শুক্রবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সুবল। সোমবার ছিল শুনানি। অনাস্থায় কোনো স্থগিতাদেশ দেয়নি আদালত। আগামী বুধবার এই মামলার শুনানি। জেলার যে সভাপতি করে দিয়েছেন নতুন করে, তার সঙ্গে বাদানুবাদের সম্পর্ক নিয়ে দলের কাছে ভুল বার্তা দিয়ে আজকে এই কাজটা করেছে।
এই অধিকারীর পরিবারের জন্য আমি 16টা কেস করেছি, তখন দলের কাছে ভালো ছিলাম, এখন দলের কাছে দল অন্যরকম মনে করছে, আমার কিছু বলার নেই। আর আমি একটি লোককে প্রণাম করতে গিয়ে আমার ভুল, আজকে তারা অনাস্থা নিয়ে এসছে, আমি কোর্টের দ্বারস্থ হয়েছি। সব মিলিয়ে কাঁথি পুরসভার চেয়ারম্যানের কুর্সি ইস্যুতে তৃণমূলের দ্বন্দ্ব আরও প্রকাশ্যে চলে এলো। কাঁথি থেকে ক্যামেরায় শুভেন্দু কামিলার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। এবার দেখুন তারকেশ্বরের চাঁপাডাঙ্গা এলাকায় একটা মর্মান্তিক একাংশের কত বড় ক্ষমতার অপপ্রয়োগ এবং কি দুর্নীতি করতে পারেন তার প্রকৃষ্ট উদাহরণ। এসএসসির এক কর্তা, তিনি মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও, মানে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও স্ত্রীকে চাকরি, আর তাতেই এসএসসি কর্তাকে বহিষ্কার করে হেফাজতে নেওয়ার নির্দেশ আদালতের। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, কোন মামলায় এই নির্দেশ, একটু বিস্তারিত জানতে চাইব। দেখো, কোথায় এয়ার স্কুলের ঘটনা প্রথম সামনে আসে যে একাধিক, কখনো সেটা অ্যাপয়েন্টমেন্ট লেটার, কখনো সেটা সুপারিশপত্র, কখনো সেটা অ্যাপ্রুভাল লেটার, বিভিন্ন বিষয় জালিয়াতি হয়েছে। পুরো বিষয়টা সিআইডির নেতৃত্বে তদন্তের নির্দেশ দেন বিচারপতি বসু, এবং সেই তদন্ত এগোতে কি পরপর বিস্ফোরক তথ্য সামনে আসে, এবং সেই তথ্য আদালতের সামনে আজকে যা আসে, বিচারপতি বিশ্বজিৎ বসু দেখার পর বলেন যে পশ্চিমাঞ্চলের এসএসসি যিনি চেয়ারম্যান শেখ সিরাজউদ্দিন, তাকে অবিলম্বে বহিষ্কার করুন, রাজ্যের উদ্দেশ্যে এই বার্তা বিচারপতি। পাশাপাশি তাকে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়ার পরামর্শ বা পর্যবেক্ষণও রাখেন বিচারপতি। এবং যেহেতু প্যানেলের মেয়াদ পেরিয়ে যাওয়ার পরে নিজের স্ত্রীকে চাকরি দেওয়ার গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে, তাই এক্ষেত্রে সেই সময় তিনি এসএসসি চেয়ারম্যানের দায়িত্ব সামলে ছিলেন, সেই চেয়ারম্যানকে সশরীরে বুধবার দিন এজলাসে তলব করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তৎকালীন চেয়ারম্যান ছিলেন সৌমিত্র সরকার, তাকে এজলাসে আসতে হবে এবং পাশাপাশি সিআইডিকে এবং রাজ্যকে কড়া পদক্ষেপ করার জন্য তিনি আজ পর্যবেক্ষণ বা বার্তা দেন এজলাসে বসে। বেশ, ধন্যবাদ। আর এবার সন্দেশখালীর ঘটনায় আপনাদের মনে করিয়ে দিই, সন্দেশখালীর ঘটনায় শেখ শাহজাহানকে গ্রেফতার করা যায় এবং তার সঙ্গে সঙ্গে তদন্তে আরও গতি আসে, কিন্তু ইডি সন্তুষ্ট নয় সেই সিটে, অর্থাৎ সিঙ্গল বেঞ্চের নির্দেশে, এবং সেই কারণে ডিভিশন বেঞ্চে গেল ইডি। ডিভিশন বেঞ্চে সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ইডি, সন্দেশখালী নিয়ে সিট গঠনের নির্দেশকে চ্যালেঞ্জ, ইডিকে মামলার অনুমতি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। আবার হাতির তাণ্ডব, আবার সেই ঝাড়গ্রাম, এবং আবার লোকালয়ে আধার কার্ড না থাকায় রেশন পাচ্ছিলেন না, সরকারি সুযোগ সুবিধাও পাচ্ছিলেন না। আমরা খবর দেখানোর পর তার বাড়িতে রেশন পৌঁছলো। কথা বলবো প্রতিনিধি সুকান্তর সঙ্গে। সুকান্ত, কি দেখিয়েছিলাম আমরা একটু মনে করিয়ে দিই নিউজ 18 বাংলার দর্শকদেরকে, মানে কি সমস্যা ছিল সুখদেব বাবুর? গতকালই আমরা দেখিয়েছিলাম নিউজ 18 বাংলার পর্দায় যে দাসপুরের হরিরামপুর এলাকার বাসিন্দার সুখদেব মুখার্জি, তিনি দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন সাহায্য থেকে বঞ্চিত হচ্ছেন। কেন না, তার প্রথমত তিনি 6 বছর ধরে চোখে দেখতে পান না, এবং তার হাতের রেখা অস্পষ্ট, যার ফলে আধার কার্ড করা যাচ্ছে না। আর আধার কার্ড না করার জন্য আগের যে রেশন কার্ড ছিল সেই রেশন কার্ডও আপডেট করার সম্ভব হয়নি, যার ফলে রেশন যেমন বন্ধ হয়েছে, তেমনি বয়স 60 বছর পেরিয়েছে, তিনি বার্ধক্য ভাতা পাচ্ছেন না এবং সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করছেন পরিবারের লোক। সেই খবর আমরা নিউজ 18 বাংলার পর্দায় তুলে ধরেছিলাম, এবং তারপর দাসপুর 1 ব্লকের ভিডিও তিনি বলেছিলেন যে আমরা গতকালই প্রতিনিধি পাঠাবো। তিনি কথা রেখেছেন, 24 ঘন্টার মধ্যে ব্লক প্রশাসনের প্রতিনিধি তার বাড়িতে পৌঁছেছে এবং তাকে সাময়িকভাবে রেশনের ব্যবস্থাটা করে দেওয়া হয়েছে, এবং যেটা জানানো হয়েছে খুব দ্রুত ওনার আধার কার্ডের সমস্যা মিটিয়ে দেওয়া হবে। এক কথায় নিউজ 18 বাংলার খবরের করার জন্য এটা সম্ভব হয়েছে বলে পরিবারের লোক দাবি করছেন, এবং তারা নিউজ 18 বাংলাকে ধন্যবাদ। অবশ্যই আমরা আমার কর্তব্য পালন করেছি আমাদের, আর তার যে উপকার হলো এটাতেই আমরা যথেষ্ট কৃতজ্ঞ। এলাকায় আমরা একটা খবরে দেখলাম তার রেশন কার্ড থাকা সত্ত্বেও রেশন পাচ্ছে না। যেটা জানা গেল যে তার রেশন কার্ডের সঙ্গে আধারের লিঙ্ক নেই, যেহেতু আধার সঙ্গে লিঙ্ক না থাকায় রেশন পাওয়া যায় না। কিন্তু আমরা আপাতত তার রেশন কার্ডের সঙ্গে আধারের লিঙ্ক না থাকা সত্ত্বেও একটা ডেমো অথেন্টিকেশনের মাধ্যমে তার রেশনের ব্যবস্থা আমরা যাতে করতে পারি সেই জন্যই আমরা এসেছিলাম এবং তার কাছে ডকুমেন্টস নিলাম। যতদিন না এই আধার অথেন্টিকেশনটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা তাকে আমাদের গভর্নমেন্টের যে জিআর আছে সেই জিআর দেওয়ার ব্যবস্থা করছি। এটা ক্যাশিয়ার এবং
রিলিফ এবং যে চালের যে জিয়ারটা আছে সেইটা আমরা দেওয়ার ব্যবস্থা করতে পারি। রেশন কার্ড তো ওনার আছে, রেশন কার্ড করার তো কোনো প্রশ্নই আছে না। উনি তো রেশন পাচ্ছিলেন, পিএইচের রেশন কার্ড আছে, প্রায়োরিটি হাউস হোল্ড যেটাকে বলা হয়। তো ওই রেশন কার্ডটাকে আবার চালু করতে হবে। চালু করতে গেলে আধারটা হলে সব থেকে ভালো হতো, নাইলে ডিএমআই অথেন্টিকেশন বলে একটা সিস্টেম আছে, সেটাকে চালু করতে দিতে হবে। পরে ওনাকে পাকাপাকিভাবে আধার কার্ডটা বানানোর একটা চিন্তাভাবনা নিতে হবে সবাই মিলে, না হলে এটা এরকমভাবে চলতেই থাকবে। আপনারা খবর দেখানোর পরে বিডিও অফিস থেকে লোক এসেছিল, আপনাদের খবর দেখানোর পরে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। দাঁতাল বারবার জঙ্গল থেকে বেরিয়ে আসছে এবং বারবার এই ঝাড়গ্রামে বারবার ঘটে চলেছে এই ধরনের ঘটনা। দেখুন কি অবস্থা, ঘরবাড়িগুলোর কি অবস্থা, ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। শহরে লোকালয়ে এসে গ্রামে ঢুকে একেবারে সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছে হাতির দল। প্রতিদিন প্রায় প্রতিদিনের ঘটনা, ত্রস্ত থাকছেন, ভয়ে আশঙ্কায় থাকছেন সাধারণ মানুষ। চালি ভাঙিয়েছে, খড় ছড়াইছে, ধান ছড়ান খাইয়েছে। এখানে কয়েকটা ছিল জানি নাই, আমরা খুব ভয়ে আতঙ্কে রয়েছি, বসে মাঝে ঘরে ধারে দেওয়াল ধারেও তো থাকতে পারি না, জানলা ভাঙবে। খবর এক নজরে নিবেদন করছে আপনার স্বপ্নের বাড়ি।